স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কাজ করে চলেছে দেশের 16টি কমিউনিটি রেডিও। এই রেডিওগুলোর কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আজকে হবে আমাদের আলোচনা। প্রত্যন্ত এলাকা বা প্রান্তিক পূর্বাভাস বা দুর্যোগ মোকাবিলায় করণীয় বিভিন্ন তথ্যের জন্য উপকূলের মানুষের ভরসা কমিউনিটি রেডিও। উপকূলীয় বা চরাঞ্চলে বিদ্যুৎ সুবিধার অভাব, খারাপ যোগাযোগ ব্যবস্থা বা অক্ষরজ্ঞানহীন জনগোষ্ঠীর কাছে তথ্য পৌঁছানো বড় চ্যালেঞ্জ। এসব মানুষের কাছে তথ্য পৌঁছানোর সহজ মাধ্যম হলো রেডিও। তবে বাণিজ্যিক ধারার রেডিওতে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিনোদনধর্মী অনুষ্ঠান প্রচার করার প্রবণতাই বেশি। তাছাড়া মূল ধারার গণমাধ্যমের বিষয়বস্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিকাশে তেমন ভূমিকা রাখতে পারে না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য 2008 সালে দেশে প্রথম যাত্রা শুরু হয় কমিউনিটি রেডিওর। কয়েক বছরের মধ্যেই বেশ কটি রেডিও ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। চট্টগ্রামের একমাত্র এবং সর্বপ্রথম কমিউনিটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল ধারার সাথে সম্পৃক্ত করতে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে 16টি কমিউনিটি রেডিও চালু আছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি সম্পর্কিত সমস্যা থেকে শুরু করে মানব পাচার রোধ, বাল্যবিয়ে, নারী নির্যাতন প্রতিরোধে, সামাজিক সচেতনতা, পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরিতেও কাজ করে যাচ্ছে এসব রেডিও। এই সংবাদের মধ্যে আমরা শুনতে পাই, রেডিও থেকে আমরা শুনতে পাই আবহাওয়ার, এটা এই বৃষ্টি হইতেছে, তুফান হইতেছে, সিগন্যাল উঠতেছে, এগুলো আমরা শুনতে পাই। আমরা সবকিছু শুনতে পাই, মানে বাচ্চার অসুখ বিসুখের খবরটা জানতে পারি। টার্গেট জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বিভিন্ন স্তরের মধ্যে যোগাযোগ বাড়ানোর কাজটিও করে যাচ্ছে এই রেডিও। ভূমিকা রাখছে স্থানীয় সংস্কৃতির বিকাশেও। প্রতিনিয়ত আমাদেরকে SMS করছে, ফোন করছে, আর কৃষি বিষয়ক যে অনুষ্ঠানগুলো হয় ওই অনুষ্ঠানেও আমরা শ্রোতাদের অংশগ্রহণ দেখতে পাই। আমাদের কমিউনিটি মানুষজনের চাহিদা মোতাবেক তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্য মতে আমরা চেষ্টা করি হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী তাদের জন্য অনুষ্ঠান নির্মাণ করতে। চালু কমিউনিটি রেডিওর পাশাপাশি তরঙ্গ বরাদ্দ পাওয়ার অপেক্ষায় আছে এরকম আরও 16টি রেডিও। সামাজিক উন্নয়নে কাজ করা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করে এগুলোর কার্যকারিতা বাড়ানোর চেষ্টাও করে যাচ্ছে এই রেডিওগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমিউনিটি রেডিও নিয়ে আলোচনার আগে আমরা দেখে নিলাম একটি প্রতিবেদন। আমরা সাগরগিরি যে কমিউনিটি রেডিওটি আছে সেটি বিষয়ে আসলে এই প্রতিবেদনটি উপস্থাপন করা হলো। আমরা আজকের যে আলোচনা সেটার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা AHM বজলুর রহমান, যোগাযোগ বিশেষজ্ঞ SM মোর্শেদ ও ইপসার প্রধান নির্বাহী আরিফুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। বজলু ভাই, আজকে আমি একটু আলোচনাটা ইপসার যেহেতু সাগরগিরিটার সঙ্গে সংশ্লিষ্ট আরিফ ভাইয়ের কাছ থেকেই আসলে প্রথমে জানতে চাইব। আরিফ ভাই, এই যে আপনারা কমিউনিটি রেডিওটা চালাচ্ছেন সেখানে আসলে কোন ধরনের কন্টেন্ট এবং কমিউনিটির সম্পৃক্ততা কেমন, সেইটাই আমি একটু প্রথমে জানতে চাইব। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে একটু করে দেখেছেন এই কমিউনিটি রেডিওটি, রেডিও সাগরগিরি, এটি হচ্ছে চট্টগ্রামের প্রথম কমিউনিটি রেডিও স্টেশন। এটি উপকূলীয় অঞ্চল সীতাকুণ্ডে এটির স্টেশন। এটি সীতাকুণ্ডে থেকে পুরো এই যে অঞ্চলটি, সন্দ্বীপের কিছু অংশ, সন্দ্বীপ চ্যানেল এবং সীতাকুণ্ড এবং মিরাসরা এই অঞ্চলের মানুষের জন্য নিয়মিত অনুষ্ঠানটি প্রচার করে থাকে প্রতিদিন 5 ঘন্টা করে। এবং এটি শুরু হয়েছিল 2011 শেষ দিকে, তো সাফল্যের সাথে এটি কাজ করছে। তো আমাদের কন্টেন্টের ব্যাপারে আমরা যদি বলি যে আমরা সাধারণ মানুষের চাহিদাকে মাথায় রেখে আমাদের এই কন্টেন্টগুলো তৈরি করা হয়। কারণ আপনারা জানেন যে মূলধারার যে মিডিয়া, সেখানে যে বিষয়গুলোকে আসলে স্থানীয়ভাবে স্থানীয় সংবাদগুলোকে আনা যায় না, স্থানীয় তথ্যগুলোকে আনা যায় না, সেগুলোকে আমরা প্রাধান্য দিই। তবে আমরা আমাদের কন্টেন্টেরগুলো যদি তাকাই, আমাদের যেহেতু এটি একটি দুর্যোগ প্রবণ উপকূলীয় এলাকা, আমরা এই জন্য দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন, এগুলো একটা অন্যতম বিষয়। এবং আমাদের রেডিও স্টেশনে একটা অন্যতম বিষয় হচ্ছে প্রতিবন্ধিতা ইস্যু। বিশেষ করে আমরা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, এগুলোকে আমরা প্রাধান্য দিই এবং সেভাবে কন্টেন্টগুলোকে সাজানো হয়। এবং আপনি নিশ্চয়ই জানেন যে কমিউনিটি রেডিওর যারা অংশগ্রহণকারী, এরা প্রত্যেকেই কিন্তু কমিউনিটির যারা মানুষ, তারাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে। আচ্ছা, কমিউনিটির মানুষ যে বলছেন, আমরা একটু যদি বোঝার সুবিধার জন্য যে কমিউনিটি বলতে আসলে কতটুকু, মানে এটা কোন পর্যন্ত রিচ করতে পারে, একটা সেন্টার থেকে কতটুকু এলাকার মধ্যে এটার কাভারেজ থাকে? ধন্যবাদ। আমরা প্রাথমিকভাবে আমরা শুরু করেছি, সরকার অনুমোদন পেয়েছি, অর্থাৎ রেডিও স্টেশন থেকে 17 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে এখানকার যে জনবসতি বাস করে তাদের জন্য অনুষ্ঠান করছে। তো আমরা 3 বছর ধরে এই কর্মকাণ্ডটি সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করার পরে সরকার আমাদেরকে ইতিমধ্যে এটি 50 কিলোমিটার পর্যন্ত বর্ধিত করেছে। তো এটি একটি শুভ সংবাদ।
এবং আমাদের এই যে কমিউনিটির অংশগ্রহণ বলতে আমাদের কিন্তু কাজ শুরু করার একটা প্রক্রিয়া আছে। শুরুতে আমরা একটা জরিপ করেছি, সেখানকার জনগোষ্ঠীকে আমরা বোঝার চেষ্টা করেছি, তাদের চাহিদাগুলো জেনেছি। পাশাপাশি আমরা দেখেছি কোন ধরনের জনগোষ্ঠী সেখানে বাস করে। যেমন আমি একটু বলি, আমাদের এই যে প্রচারিত এলাকা, সেখানে উপকূলীয় অঞ্চলে যে বাস করে, সেখানে কৃষি প্রধান এলাকা তাদের একটা, এবং মৎস্যজীবী জেলে সম্প্রদায়, এবং সেখানে পাহাড়ের একটা বড় অঞ্চল আছে, সে পাহাড়ে অনেক আদিবাসী, বিশেষ করে ত্রিপুরা জনগোষ্ঠী বাস করে। আমরা এই পুরো সার্ভে করে আমরা জানার চেষ্টা করেছি এবং তাদের মতামত নিয়েছি আমরা, এবং তাদের জন্য প্রযোজ্য বা তাদের যে তথ্যগুলো তাদের জীবনের জন্য কাজে লাগবে, এরকম তথ্যের ভিত্তিতে আমরা আমাদের কন্টেন্টগুলোকে সাজিয়েছি। মানে একদম জনগোষ্ঠীর প্রয়োজন অনুযায়ী সেটা করেন। আরিফ ভাই, আপনার কাছে আসবো। বিশেষ করে আরো কতগুলি বিষয় আছে, ভাষা এবং অন্যান্য বিষয়গুলি নিয়েও অবশ্যই মানুষের আগ্রহ আছে যে কমিউনিটি রেডিওর ভাষা কেমন হয়। আমরা একটু মোর্শেদ ভাইয়ের কাছে যাবো। যে মোর্শেদ ভাই, আপনি ইতিমধ্যেই জানি যে অনেকগুলো কমিউনিটি রেডিওতে আপনি নিজে প্রশিক্ষণ দিয়েছেন এবং দেখেছেন। আমরা প্রথমেই জানতে চাইবো যে এই অভিজ্ঞতাগুলি, কারণ অনেকগুলি জিওগ্রাফিক এরিয়া এবং নানান ধরনের মানুষকে কমিউনিকেট করছে তারা, সেই অভিজ্ঞতাটা আমরা একটু প্রথমে জানতে চাইব। আমি প্রথমে বলবো যে এটি একটি সামাজিক বিপ্লব এবং একই সাথে একটি সাংস্কৃতিক বিপ্লবও বটে। আমি গত 2 মাসে আপনার 7টি রেডিও সেন্টার পরিদর্শন করেছি, দেখেছি, কথা বলেছি, তাদের অনুষ্ঠানেও আমি অংশ নিয়েছি। আমি 3টি রেডিও সেন্টারে কমপক্ষে 7টি অনুষ্ঠানে আমি অংশ নিয়েছি এবং আমার পেশাগত জীবনে আমার এটি প্রথম অভিজ্ঞতা যে কোনো কমিউনিটি রেডিও সেন্টারে যে কথা বলা। আমার আমি যে কারণে ইমপ্রেসড, তার মূল কারণটি হচ্ছে যে এই রেডিওগুলো চলছে বাই দি কমিউনিটি, অফ দি কমিউনিটি অ্যান্ড ফর দি কমিউনিটি। দিস ইজ দ্য বিষয়। এবং আমি যে কারণে সবচেয়ে বেশি গর্ববোধ করি, এখানে যারা কাজ করছেন তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ভলান্টিয়ার। ধরেন রেডিও চিলমারি, হ্যাঁ, রেডিও চিলমারিতে যারা কাজ করছেন সেখানে বেশিরভাগ হচ্ছে চিলমারি কলেজ স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে পড়ছে, ডিগ্রিতে পড়ছে। এই স্টুডেন্টরা তাদের লেখাপড়ার পাশাপাশি তারা রেডিও সেন্টারে এসে তারা স্ক্রিপ্ট করছে, তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে, আমি প্রযোজক, আমি সহযোগী প্রযোজক। এবং 2টো পর্যন্ত একটা মেয়ে যখন ক্লাস করে চিলমারি কলেজে, 2টোর পর সেই মেয়েটি এখানে এসে ল্যাপটপ নিয়ে ঢাকার কোন নিউজ মিডিয়ায় কোন নিউজটি যাচ্ছে সে কম্পাইল করে, বিকেল 4:30টায় সে এগুলো এডিট করে এবং সন্ধ্যে 6টায় সে নিউজ স্টুডিওতে ঢুকে বলে আমি মাহবুবা হেনা বলছি রেডিও চিলমারি থেকে। মানে আমি অভিভূত, সত্যি বিশ্বাস করেন যে গ্রামীণ জনপদের একটি সাধারণ পরিবারের মেয়ে শুধুমাত্র একটি রেডিও সেন্টারের কারণে সে আজ তথ্য অধিকার তার কাছে, সে ল্যাপটপ নিয়ে সংবাদ সংগ্রহ করছে, সে সম্পাদনা করছে, সে প্রযোজনা করছে এবং সে সংবাদ উপস্থাপন করছে। এইভাবে আমি একটি হেনার কথা বলছি, এইভাবে কমিউনিটি রেডিওগুলো বাংলাদেশের গ্রামীণ জনপদে একটি সামাজিক বিপ্লব ঘটিয়েছে যে 16-17 বছরের তরুণ তরুণীরা তারা নিজেরা অনুষ্ঠান তৈরি করছে এবং তারা কথা বন্ধু আমি দেখলাম যে, এবং দর্শকদের সাথে যে ইন্টারেকশন। আমি সর্বশেষ যে রেডিও সেন্টারে গিয়েছি সেটি ছিল চাঁপাইনবাবগঞ্জে, একটি কমিউনিটি রেডিও। সেখানে যে তথ্য পেলাম যে তারা সর্বোচ্চ একদিনে 2400 দর্শকের মতামত পেয়েছে, SMS পেয়েছে। তার মানে দি ওয়ে দে ইন্টারেক্টিং উইথ দ্য কমিউনিটি। এবং আমি যখন রেডিও ঝিনুকে যাই সেখানে দেখলাম যে তাদের খুব পপুলার প্রোগ্রাম হচ্ছে যে তারা ওদেরকে কথা বন্ধু বলে, এবং আমি নিজে দেখে এসেছি অনেক যে প্রচুর পরিমাণ SMS আসছে, সেই SMS-গুলো তারা কম্পাইলে রেকর্ড করছে এবং উত্তর দিচ্ছে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আরিফ ভাই যেটি বলছিল, উনি যেহেতু সীতাকুণ্ডে ইফসা নিয়ে কাজ করে, অন্য এলাকায় যে রেডিওগুলো আছে তারা কিন্তু স্থানীয় সংস্কৃতির বিকাশ ঘটাচ্ছে। যেমন ধরেন নওগাঁতে যে রেডিও সেন্টারটি আছে তারা প্রতি শুক্রবার একটি অনুষ্ঠান করে, তাদের এলাকার একটি মসজিদের পরিচিতি তারা উপস্থাপন করে। নওগাঁর যে ঐতিহাসিক নিদর্শনগুলো আছে সেগুলো তারা ঐতিহাসিক তথ্য উপাত্তগুলো দর্শকদের নিকট উপস্থাপন করে, যেগুলো রেডিও সেন্টার হওয়ার আগে আমরা একই গ্রামীণ জনপদে থেকেও যে বিষয়গুলো অনেকে জানতেন না। এই স্থানীয় তথ্য সম্পর্কে মানে অ্যাক্সেস টু ইনফরমেশনের যে প্রসেসটি তারা করেছে, আমার মনে হয় যে এটি একটি অসাধারণ কাজ। এবং আমার সৌভাগ্য, কমিউনিটি রেডিও চালু হওয়ার আগে যখন জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসি চলছিল বা বজলু ভাইরা যখন বিএনআরসি থেকে বারবার পরামর্শ সভা করছিলেন, শেষ মিটিংও বাংলাদেশের একজন প্রখ্যাত সাংবাদিক বলেছিলেন যে তিনি শঙ্কিত যে আদৌ এটি সম্ভব কিনা। কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে অবশ্যই শঙ্কা উত্তরণ করা হয়েছে। আমরা একটা বিরতিতে যাব। বজলু ভাই, বিরতির পরে আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা মোর্শেদ ভাই বলছিলেন যে এটা একটা আন্দোলন এবং এই আন্দোলনটা শুরু হয়েছে
একবারেই আপনার হাত ধরে এবং অনেক আগে আমরা এই বিষয়টি একটু গোড়ার কথা, কিভাবে কমিউনিটি রেডিওটা শুরু হলো এবং বড় স্ট্রাগল ছিল, কারণ এটা সরকারের একটা অনুমোদনের ব্যাপার ছিল, সরকার কতটুকু দিবে, কাদেরকে দিবে, সেগুলি নিয়েও আপনারা একটা লম্বা সময় এটা গ্রাউন্ড ওয়ার্ক করেছেন। সেই বিষয়গুলি একটু জানবো আপনার কাছে একটা বিরতির পর। আশার বাংলাদেশে নিচ্ছে একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশে। ফজলু ভাই, যে জিনিসটা জানতে চাচ্ছি যে এই যে কমিউনিটি রেডিও 16টা ইতিমধ্যেই কাজ করছে, এটা কিভাবে, এই যে পুরো আন্দোলনটা, সামাজিক আন্দোলনটা, এটা কিভাবে আপনারা করলেন, একটু গোড়ার থেকে যদি খুব সংক্ষেপে বলেন। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। মূলত 2000 সাল বা 1998 সালের দিকে আপনারা দেখবেন যে বিশ্বায়নের একটা প্রকোপ বাংলাদেশে আবির্ভূত হয়েছিল, যে বিশ্বায়নের ফলে এর যে ইতিবাচক দিক ছিল এবং এর কিছু নেতিবাচক দিক ছিল। নেতিবাচক দিকটা আমাদের গ্রামীণ জনগোষ্ঠীকে সরাসরি আঘাত করে, বিশেষ করে তথ্যের অভাবে আমাদের যে গ্রামীণ জনগোষ্ঠী ছিল তারা দিন দিন সম্পদ শূন্য হয়ে যাচ্ছিল। এটা ছিল বিশ্বায়নের একটা নেতিবাচক দিক। আরেকটা দিক ছিল যে ভয়েস পভার্টি, যে কণ্ঠস্বরের দারিদ্রতা, যে গ্রামীণ জনগোষ্ঠী কখনো আপনার তাদের কণ্ঠস্বর আমাদের মেইন স্ট্রিমিং মিডিয়াগুলোতে আসছিল না। রেডিও বলেন, টেলিভিশন বলেন, তখন তো টেলিভিশনের সংখ্যা এমনিতে কম ছিল, মূলত সংবাদপত্রের কথা যদি বলি। এরপরে ছিল অ্যাক্সেস টু মিডিয়া, যে আমাদের মিডিয়াতে গ্রামীণ জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল খুবই কম। এবং স্বাধীনতার এই 44 বছর পরে এসে আপনি যে প্রশ্ন করলেন যে আমাদের গ্রামীণ জনগোষ্ঠী এই কমিউনিটি রেডিওর মাধ্যমে মূলত একটা প্রবেশ অধিকার পেল তথ্যেতে। তো এটা মূলত 2000 সাল থেকে আমরা অর্গানাইজ ওয়েতে আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা এই আন্দোলনটা শুরু করি এবং এক নাগারে 2008 সাল পর্যন্ত অ্যাডভোকেসি করে, অধি পরামর্শ করে আমরা তথ্য মন্ত্রণালয়কে, সরকারকে বোঝাতে সক্ষম হয়েছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে কমিউনিটি রেডিও দরকার। এরপরে 2008 সালে সরকার প্রথম কমিউনিটি রেডিও নীতিমালা ঘোষণা করে এবং 2008 সালের কমিউনিটি রেডিও নীতিমালার আলোকেই 2010 সাল 11 সাল থেকে বাংলাদেশে মূলত কমিউনিটি রেডিওর যাত্রা শুরু হয় এবং পরবর্তী দিকে সরকার আরও 16টি, প্রথম দিকে 14টি, পরবর্তী পর্যায়ে আরও 2টি এবং তৃতীয় পর্যায়ে আরও 16টি কমিউনিটি রেডিও, এখন মোট 32টি কমিউনিটি রেডিও সরকার অনুমোদন করে। তো এই প্রসঙ্গে যেটা বলতে চাই যে আপনি যেহেতু আন্দোলনের প্রথম দিককার কথা বলেছেন, আমরা নাগরিক সমাজ, সরকার এবং রাজনৈতিক দলসমূহ তাদের কাছ থেকেও, ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা একাডেমিয়া এবং সাংবাদিক সমাজ, তাদের কাছ থেকেও কিন্তু আমরা এই কমিউনিটি মিডিয়া বা কমিউনিটি রেডিওর ব্যাপারে প্রচণ্ডভাবে সমর্থন পেয়েছিলাম। এবং আমি মনে করি যে আজকের যে কমিউনিটি রেডিওর অবস্থান বা বাংলাদেশে যে কমিউনিটি মিডিয়ার যে অবস্থান, তার জন্য কিন্তু আমাদের যেই নাগরিক সমাজ, একাডেমিয়া, সাংবাদিক সমাজ এবং সরকারের সমর্থন, এটা বড় একটা ভূমিকা পালন করেছে। এই যে কমিউনিটি রেডিওগুলি যখন সত্যি কাজ করা শুরু করলো, তারপরে নিশ্চয়ই আপনাদের যে এই কার্যক্রমটা, সেটার মাত্রাটা একটু পরিবর্তন হয়েছে। এখন যারা কাজ করছে এবং সামনে যারা আসছে, তাদেরকে এই বিএনএনআরসি থেকে আপনারা কি ধরনের সহযোগিতা দেন? যাতে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূলত 2000 থেকে 2008 সাল পর্যন্ত ছিল আমাদের অ্যাডভোকেসি পর্ব। পরবর্তীতে যখন কমিউনিটি রেডিওগুলো হলো, তখন আমরা আমাদের কমিউনিটি রেডিওগুলোর সাথে বসে আমরা আমাদের স্ট্র্যাটেজি বা কৌশল ঠিক করে নেই যে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে 3 ধরনের সহায়তা অব্যাহত রাখি। একটা হচ্ছে যে ক্যাপাসিটি বিল্ডিং, এই সেক্টরে যারা কর্মরত আছে তাদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা এবং আজকে আমাদের প্রায় 1000 জন যুব এবং যুব নারী গ্রামীণ সম্প্রচারকারী হিসাবে আজকে এই 14টি কমিউনিটি রেডিওর সাথে বা 15টি কমিউনিটি রেডিওর সাথে কাজ করছে। এখানে তাদেরকে আমরা 10 ধরনের কারিকুলামের মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছিলাম। দ্বিতীয়ত ছিল যে সীমিত আকারে কিছু গবেষণা এবং অধিকতর উন্নয়নের চেষ্টা করা, আর তৃতীয়ত হলো কিছু টেকনিক্যাল কোঅপারেশন করা। তো আজকে আমরা এখানে যার বিষয়ে এখানে আমরা এসেছি সেটা হলো যে আমরা গত 2 বছর ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় ফ্রি প্রেস আনলিমিটেডের মাধ্যমে এবং আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা একটা কাজ করেছিলাম, যেটাকে আমরা বলে থাকি যে পায়োনিয়ারিং, কানেক্টিং অ্যান্ড এম্পাওয়ারিং ভয়েসেস অফ চেঞ্জ, স্ট্রেংথেনিং কমিউনিটি রেডিও ইন বাংলাদেশ ফর টু ফাইট পভার্টি অ্যান্ড প্রমোট ডেভেলপমেন্ট। আমরা মূলত এই কাজটার মাধ্যমে
তিনটা কাজই করেছিলাম, যে কমিউনিটি রেডিওগুলোকে কারিগরি ব্যাপারে সহায়তা করা, যেমন কম্পিউটার বলুন, কনসোল মেশিন বলুন, মিক্সার মেশিন বলুন, রেকর্ডার বলুন, যাতে করে কমিউনিটি রেডিওগুলো তারা নিজেরা চলতে পারে। দ্বিতীয়ত ছিল কিছু প্রোগ্রামের ব্যাপারে সহায়তা করা, যেমন স্থানীয় পর্যায়ে শাসন ব্যবস্থা, বাল্যবিবাহ, এগুলোকে অ্যাড্রেস করে প্রায় 1200-র মতো প্রোগ্রামে আমরা সহায়তা করেছি এবং এই 1200 এখনো চলছে। বুঝলু ভাই, আপনার কাছে কিছু টেকনিক্যাল বিষয়ে জানার আছে, সেটা আমরা পরে আবার আপনার কাছে আসবো। মোর্শেদ ভাইয়ের কাছে একটু যাবো যে এই যে নানান ধরনের প্রেফারেন্সের কথা বুঝলু ভাই বলেছে, এবং কমিউনিটি রেডিও বলতে আমরা বুঝি একটা জনগোষ্ঠীর সঙ্গে কাজ করে, এবং সেই জনগোষ্ঠীর যে বলা যায় যে প্রথম যেই ক্ষমতা কাঠামো স্থানীয় সরকার, সেইখানে মানে আমরা যেমন ধরেন যারা কেন্দ্রে কাজ করছি, তারাও কিন্তু সরকারের কর্মকাণ্ড একভাবে সাংবাদিকতার মধ্যে আসে। তাদের এই চিত্রটা কেমন? তারা কিভাবে মানে স্থানীয় সরকারের সঙ্গে কমিউনিটি রেডিওর সম্পর্ক কি, এবং তাদের কাজটা কিভাবে তারা করে, এটা যদি মোর্শেদ ভাই একটু। স্থানীয় সরকারের যে 4টি কাঠামো, আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশন। রাজশাহীতে রেডিও পদ্মা যেটি, সেটি সিটি কর্পোরেশন এলাকাতে অবস্থিত, সেটির একটি প্রেক্ষিত রয়েছে। আর বেশিরভাগ রেডিও সেন্টারেরই তারা কাজ করছেন পৌরসভা এবং উপজেলা পর্যায়ে। তো এখানে আমার যে অভিজ্ঞতাটা, আমি বিএনআরসির উদ্যোগে ওনাদের একটি প্রশিক্ষণ ছিল যে স্থানীয় সরকারে কমিউনিটি রেডিওর ভূমিকা কি হওয়া উচিত, এবং আমি সেখানে সঞ্চালক ছিলাম এই প্রশিক্ষণের। এই কাজটি করতে যেয়ে আমার কাছে আমি নিজে শিখেছি অনেক কিছু। প্রথম হচ্ছে এই দুদিনের এই প্রশিক্ষণের একটা ইন্টারেস্টিং পর্ব ছিল। আমরা প্রথম দিনে তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা করতাম, যে স্থানীয় সরকার কিভাবে কাজ করে, এটির গঠন কীরকম। এবং একটি ইন্টারেস্টিং তথ্য আমি দেখেছি যে বেশিরভাগ পার্টিসিপেন্ট আগে জানতো না, এটি হচ্ছে স্থানীয় সরকারের স্ট্যান্ডিং কমিটি। আমরা আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কথা জানি, কিন্তু আমাদের যে ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি আছে, এটি ইউনিয়নের অনেকেরই জানা নেই। একইভাবে উপজেলা পরিষদের স্ট্যান্ডিং কমিটি এবং ইউনিয়ন পরিষদের যে স্ট্যান্ডিং কমিটি, সেখানে অনির্বাচিতরাও বোধহয় যেতে পারে। এখানে এটি একটা ইন্টারেস্টিং ফিচার, যে যারা মেম্বার না ইউনিয়নের, তারা সুশীল সমাজের বা নাগরিক সমাজের মানে অনির্বাচিত 2 জন প্রতিনিধি সেখানে থাকার প্রভিশন আছে, কিন্তু তাদের ভোটাধিকার নাই। সিদ্ধান্ত গ্রহণের সময় তারা কোনো ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কিন্তু এক্সেসটা তৈরি হচ্ছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে আপনার ঝিনাইদহ পৌরসভার যিনি মহিলা ভাইস চেয়ারম্যান, সরকারের নিয়ম অনুযায়ী 1/3 কমিটির চেয়ার হবেন মহিলা ভাইস চেয়ারম্যান যিনি। তো এই ভদ্র মহিলা খুবই অ্যাক্টিভ। ওনাকে আমরা মুখোমুখি একটি পর্বে দাওয়াত দিয়েছিলাম, এবং রেডিওর কর্মীরা তাকে নানা বিষয়ে প্রশ্ন করেছিলেন। প্রথম দিন তারা যা শিখেছেন স্থানীয় সরকারের ভূমিকা সম্পর্কে, পরের দিন একজন জনপ্রতিনিধি যখন মুখোমুখি হন, তার কাছে তারা রেডিওর সব কর্মী মিলে তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। এবং আমরা অভিভূত হলাম যে ভদ্রমহিলা যিনি ভাইস চেয়ারম্যান, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি 1/3 কমিটিতে রিপ্রেজেন্ট করেন কিনা, আপনি চেয়ারপারসন কিনা সেখানে। উনি মোর দেন 6টা কমিটির উনি চেয়ারপারসন, এবং তার একটি ব্যাপক গ্রহণযোগ্যতা সেখানে আছে কমিউনিটিতে এবং স্থানীয় প্রশাসনের কাছে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন নওগাঁতে আপনারা এরকম একটি মুখোমুখি পর্ব করলাম, সেখানে নওগাঁ পৌরসভার মেয়র সাহেব আসলেন এবং পার্টিসিপেন্টরা তাকে প্রশ্ন করলেন, এবং ভদ্রলোক ওয়াজ টু ফ্রেন্ডলি। উনি বললেন যে মানে তোমরা আমার এলাকার লোক, আমি তোমাদের সবাইকে চিনি, আমার দপ্তর তোমাদের জন্য যে কোনো সময় ওপেন। কমিউনিটি রেডিও নিয়ে তোমরা কি অনুষ্ঠান করতে চাও, আমাকে কি প্রশ্ন করতে চাও, আমার পূর্ব অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, তোমরা চলে এসো। তো এইভাবে রেডিওগুলোর সাথে স্থানীয় সরকারের একটি প্রাতিষ্ঠানিক সম্পর্কের বিষয়ে আমরা কথা বলেছিলাম। তবে একটি বড় বিষয় হচ্ছে এখানে যে অর্থায়ন একটি বড় বিষয়, যে এই রেডিওগুলো এখন কিভাবে চলছে, ভবিষ্যতে কিভাবে চলবে। এবং একটি রেডিও সেন্টার ইতিমধ্যে বেশ কিছু টাকা ঋণগ্রস্ত হয়ে গেছে আমরা যতটুকু জেনেছি। একটি সম্ভাব্য উপায় হতে পারে যে যদি রেডিওগুলোর সাথে স্থানীয় সরকারের একটি প্রাতিষ্ঠানিক সম্পর্ক হয়, যেমন ঝিনাইদহ পৌরসভা যিনি প্যানেল মেয়র ছিলেন, তখন মেয়র সাহেব দেশের বাইরে ছিলেন, প্যানেল মেয়র বললেন যে আমার পৌরসভার বেশ কিছু ক্যাম্পেইন বাজেট থাকে, যেগুলো আমরা বিভিন্ন সময় মাইকিং করে নানা উপায়ে জনগণকে যে তথ্যগুলো জানাই। আমি আমার পৌরসভার এই ক্যাম্পেইন বাজেটটা রেডিও ঝিনুককে কিভাবে দেওয়া যায় সেটি আমি মেয়র সাহেব আসলে পরবর্তী সভায় আমি উত্থাপন করব এবং আমি এর পক্ষে কাজ করব। মোর্শেদ ভাই, আমরা একটা বিরতিতে যাব। বিরতি
থেকে এসে আরিফ ভাইয়ের কাছ থেকে এই সাস্টেনেবিলিটির বিষয়টা যে কিভাবে এই টিকে থাকার সংগ্রামটা কিরকম হবে, কারণ আমরা জানি যে বাণিজ্যিক কোনো কিছু করবার সুযোগ নেই কমিউনিটি রেডিওর জন্য। আমরা একটু জানতে চাইবো যে এখন আপনারা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন এবং এই চ্যালেঞ্জটা থেকে বের হয়ে আসার উপায় কি হতে পারে। আশার বাংলাদেশের নিচে আরো একটি বিরতি, তো আরেকবার দেখছেন আশার বাংলাদেশ। আরিফ ভাই, একটু জানতে চাইবো যে এই যে টিকে থাকার বিষয়টা কিভাবে আপনারা চ্যালেঞ্জটা মোকাবেলা করছেন। ধন্যবাদ, এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমরা আমাদের যে প্রতিষ্ঠান ইপসা, আমরা বুজলু ভাই বলেছেন যে 2000 সন থেকে যে আন্দোলন শুরু হয়েছে, আমাদের এই প্রতিষ্ঠানটি শুরু থেকে আমরা বিএনআরসির সাথে আমরা জড়িত ছিলাম। তো আমরা আসলে দীর্ঘদিন ধরে এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো স্থায়িত্বশীলতার একটা বড় বিষয় হচ্ছে যে আপনার কমিউনিটির ভিতরে এমন একটা টিম তৈরি করা যারা আসলে কারিগরি দিক, প্রোগ্রামেটিক দিক এই বিষয়গুলোতে কাজ করবে। তো আমরা দীর্ঘদিন ধরে এগুলো নিয়ে কাজ করছিলাম অনুমতি পাওয়ার আগে থেকেই। কমিউনিটির মধ্যে ভলান্টিয়ারিজম তৈরি করা, তারপর তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল প্রোগ্রাম তৈরি করা, আমরা ক্যাবলের মাধ্যমে এগুলো ক্যাবল কাস্টিং করে দেখেছি। অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের নিজেদের একটা কারিগরি দক্ষতা তৈরি হয়েছিল, এটি একটি। আর আরেকটি হচ্ছে যে আমরা উদ্যোক্তা সংগঠন হিসাবে আমরা অনেক আগে থেকে যেহেতু প্রস্তুতি নিচ্ছিলাম, আমরা নিজেরা একটা স্বেচ্ছাসেবার ভিত্তিতে একটা পরিচালিত সংগঠন এবং একটা অলাভজনক প্রতিষ্ঠান, আমরা চেষ্টা করেছিলাম নিজেদের একটা তহবিল যাতে তৈরি করা যায়। তো যখনই আমরা সরকার থেকে অনুমোদন পেলাম তখন আমাদের জন্য খুব সুবিধা হয়েছে, সাথে সাথে আমরা যেহেতু আগে থেকে প্রস্তুতি ছিল, কিছু তহবিল ছিল, আমাদের কাজটা শুরু করে দেওয়া। কিন্তু এরপর যখন আমাদের কর্মসূচি শুরু হলো, আমরা প্রথম 2 ঘন্টার করতাম, এখন আমরা 5 ঘন্টা করছি অনুষ্ঠান। তো আমরা দেখলাম যে এখন যে আমাদের যে আপনার ব্যয়, এটি অবশ্যই কমার্শিয়াল রেডিও থেকে কিন্তু অনেক কম। তারপরও আমরা যেহেতু একটি কমিউনিটি রেডিও এবং আমরা অলাভজনক প্রতিষ্ঠান, আমরা সরাসরি কোনো বিজ্ঞাপন আমরা নিতে পারি না, প্রচার করতে পারি না, এজন্য আমাদের আসলে কোনো ধরনের আয় নেই। কিন্তু আমরা যেটি করেছি যে আমাদের অসংখ্য শ্রোতাসংঘ গড়ে উঠেছে কমিউনিটিতে। আমরা মনে করি যে শ্রোতাসংঘ কিন্তু একটি বড় বিষয়, যাতে করে আমরা আমাদের লিসেনারদের সাথে আমাদের সংযোগটা তৈরি করা। এবং আমরা শ্রোতাসংঘরা কিন্তু এখন স্বেচ্ছা উদ্যোগে অনেক ধরনের আপনার কর্মসূচি করছে এবং তারাও এখন কিন্তু ছোট ছোট কন্ট্রিবিউশন কমিউনিটির কাছ থেকে কিন্তু রেডিওর জন্য তারা করছে, এটি একটি। আর আরেকটি হচ্ছে যে আমরা যে অনুষ্ঠানগুলো তৈরি করছি, বিশেষ করে উন্নয়ন অনুষ্ঠানগুলো, এগুলো বিভিন্ন ধরনের উন্নয়ন সংস্থা এগিয়ে আসছে, তারা আমাদেরকে সহায়তা দিচ্ছে, বিশেষ করে কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে। আমরা যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই যে প্রোগ্রাম আছে, অ্যাক্সেস টু ইনফরমেশন, তারা এগিয়ে আসছে যাতে করে আমরা প্রতিবন্ধিতা ইস্যুতে ছাত্রছাত্রীদের জন্য আমরা যাতে অনুষ্ঠান করতে পারি। আমরা ইতিমধ্যে আমরা অনেকগুলো কারিগরি সহায়তা পেয়েছি, অনেকগুলো প্রতিষ্ঠান, বিএনআরসি ছাড়া আরও অন্যান্য অনেকগুলো প্রতিষ্ঠান এগিয়ে আসছে, বিশেষ করে আমাদের যে জাতীয় দিবসগুলো উদযাপন, আমাদের যে আন্তর্জাতিক বিভিন্ন দিবসগুলো, যেগুলো উন্নয়ন কর্মকাণ্ডের সাথে, উন্নয়ন বার্তার সাথে সরাসরি সম্পৃক্ত, এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা করছি যৌথভাবে। সেখান থেকে আমাদের এই কন্টেন্ট তৈরিতে একটা বড় সহায়তা আমরা পাচ্ছি। এবং একটি কথা এখানে না বললে নয়, বাংলাদেশের একটা অন্যতম প্রতিষ্ঠান পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ, তারা এগিয়ে আসছে আমাদেরকে অত্যন্ত একটা ন্যূনতম সার্ভিস চার্জের বিনিময়ে তারা আমাদেরকে একটা ঋণ দিয়েছে, যার বিনিময়ে আমরা আমাদের যে নতুন যে ইকুইপমেন্টগুলো, এগুলো আমরা কেনার আমরা সক্ষম হয়েছে। আসলে এভাবে বিভিন্নভাবে উদ্যোক্তা সংগঠনের সহায়তা, কমিউনিটি থেকে কিছু প্রাপ্ত সহায়তা এবং আমরা কন্টেন্ট তৈরির ক্ষেত্রে সহায়তা, এভাবে আমরা আমাদের আর্থিক সংস্থানগুলো করছি। কিন্তু হয়তো এটি এই মুহূর্তের জন্য আমাদের চলছে, কিন্তু আমাদের কমিউনিটির যে নিড, আমরা আগামীতে 12 ঘন্টার অনুষ্ঠান প্রচার করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। কিন্তু এই ধরনের অনুষ্ঠান প্রচার করা, নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য কিন্তু আরও অনেক আর্থিক সহযোগিতার দরকার। তো একটি খুশির বিষয় হচ্ছে যে সরকার আমাদের নীতিমালার মধ্যে একটি বড় পরিবর্তন আনার একটি কাজ করছে। আমরা আশা করছি অচিরে হবে যে আমাদের প্রচারিত অনুষ্ঠানের 10% অংশ আমরা বিজ্ঞাপন প্রচার করতে পারবো। তো আমার মনে হয় যে সরকার যদি এটা অনুমোদন দেয়, তাহলে ভবিষ্যতে আমাদের এই আর্থিক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। তো সুতরাং স্থায়িত্বশীলতা থেকে আমরা এইভাবে দিচ্ছি, একটি হচ্ছে কারিগরি দিক থেকে স্থায়িত্বশীলতা, দক্ষতার দিক থেকে স্থায়িত্বশীলতা, আর হচ্ছে আর্থিক দিক থেকে স্থায়িত্বশীলতা। তো এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমরা আশা করছি, আমরা আশাবাদী যে স্থায়িত্বশীলতা। আমরা যদি শুধু সাগরগিরির এক্সপিরিয়েন্সটাই জানতে চাই, যে কমিউনিটি যদি সংখ্যায় বলেন যে কত সংখ্যক মানুষ এখন আপনাদের শ্রোতা? আচ্ছা, আমাদের কিন্তু এগুলো নিয়মিত আমাদের গবেষণা আছে, কেন আমরা এগুলো কাজ করছি। আর আমরা শুরুতে একটা বেসলাইন করেছিলাম, আমি শুরুতে বলেছি। এখন আমাদের এই যে 17 কিলোমিটার, আমরা কিছুদিনের মধ্যে আমরা 50 কিলোমিটারে চলে যাবো। 17 কিলোমিটার আমরা প্রায় 3 লক্ষ জনগোষ্ঠীর কাছে আমাদের অনুষ্ঠানটি আমরা পৌঁছে দিতে পারছি। এবং যারা এই শ্রোতা, তারা কোন মাধ্যমটাতে বেশি শুনে, অর্থাৎ ফিক্সড রেডিও অথবা মোবাইল? আমরা আসলে দুটোই আমরা দেখেছি যে এখানে আমরা ফিক্সড রেডিও, এবং আপনি জানেন যে এখন খুব সস্তায় কিন্তু রেডিও রিসিভার পাওয়া যায়, খুবই সস্তায়। আমরা দেখছি যে আমাদের, এবং আপনি একটা জিনিস বললেন, আমাদের যারা শ্রোতা এরা বেশিরভাগই কিন্তু সমুদ্র অঞ্চলে, সমুদ্রে একদম উপকূল এলাকা এবং সন্দ্বীপ চ্যানেলে তারা থাকে, জেলেরা। তো এরা খুব ছোট ছোট রিসিভার ব্যবহার করে রেডিও। আর আরেকটি হচ্ছে মোবাইল ফোন, বিশেষ করে যুব জনগোষ্ঠী, এরা আমরা দেখেছি যে প্রত্যেকে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের এই
মানে আপনার রেডিও অনুষ্ঠানগুলো তারা শুনছে। মোর্শেদ ভাই, এই জায়গাটায় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আপনি মানে যদি 10 ভাগ বিজ্ঞাপন পাওয়া যায় বা বিজ্ঞাপন ছাড়াও আপনি যেটা বলছিলেন যে স্থানীয় সরকারের কিছু এটা যদি টেকসই করার ক্ষেত্রে আর কোন কোন দিকে এক্সপ্লোর করার আছে মনে করেন? প্রথম হচ্ছে এটি যেহেতু সরকারি একটি নীতিমালা করেছে, সরকারকে লিড রোল নিতে হবে এগুলোকে নার্সিং করার জন্য, কারণ আলটিমেটলি সরকারই আমাদের বড় ভরসা। এর বাইরে এখন বিভিন্ন প্রকল্পের যেই উদ্যোগগুলো আছে, প্রকল্প ভিত্তিক সাপোর্টের মাধ্যমে আমি দেখেছি যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে প্রোগ্রাম হচ্ছে, দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে প্রোগ্রাম হচ্ছে, কিন্তু এগুলো সাময়িক ব্যবস্থা। এটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে আমরা স্বাগত জানাই যে আনুষ্ঠানিকভাবে সরকার যদি নীতিমালা সংশোধন করে বিজ্ঞাপন নেয়ার বিষয়টি একটু পরিষ্কার করেন, সেক্ষেত্রে এটি একটি হতে পারে। এবং কেকেএসএফ যে লোনের কথাটি শুনলাম, এটি একটি শুভ উদ্যোগ। একেবারে 1% ইন্টারেস্ট সার্ভিস চার্জ, আমি ইন্টারেস্ট বলতে চাই না, 1% সার্ভিস চার্জে যদি দেওয়া হয়, এটি একটি আর্থিক সহযোগিতা আমি বলবো আর কি। এবং আমার যেটি মনে হয় যে মানে এটি একটি খুব ইম্পর্টেন্ট বিষয়, সবগুলো এনজিওকে মিলে এখন থেকে এটি চিন্তা করতে হবে যে হোয়াট শুড বি আওয়ার সাস্টেনেবল মেকানিজম। এটা একটা অভিন্ন চিন্তাও আসতে হতে পারে। আপনি শুনে খুশি হবেন যে পিআইবির যে ফেলোশিপ, সেখানে আমরা একটু প্রস্তাব দেওয়া আছে, এবং আগামী জুলাই থেকে প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ তারও একটি গবেষণা করতে যাচ্ছে যে হাউ আওয়ার কমিউনিটি রেডিও দে ক্যান সাস্টেন দেমসেলভস। বুঝতে ভাই, এই ক্ষেত্রে আপনারা কেন্দ্রীয়ভাবে কোনো মানে এই যে সরকারের সঙ্গে আলোচনা করা বা এক ধরনের এই যে সমস্যাটা মোকাবেলা করছে সেটা কিভাবে উত্তরণ করতে পারে, সেই জন্য আপনারা কোনো ধরনের উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, কমিউনিটি রেডিওর টেকসই ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করছি। সেখানে দেখুন, টেকসইটা শুধু যে আর্থিক তা না, টেকসই হতে হবে সামাজিক টেকসই, অর্থনৈতিক টেকসই এবং রাজনৈতিক টেকসই। ইতিমধ্যে কমিউনিটি রেডিওগুলো কিন্তু সামাজিক টেকসই, সামাজিক স্থায়িত্বশীলতা অর্জন করতে পেরেছে, মানে অ্যাকসেপ্টেবিলিটি এবং কমিউনিটি লেভেল থেকে ম্যানেজমেন্ট কমিটি, উপজেলা অ্যাডভাইজারি কমিটি এবং কমিউনিটি এখানে পার্টিসিপেশন করছে, যে আপনার 125 ঘন্টার অনুষ্ঠান দৈনিক তৈরি করছে কমিউনিটি সহায়তা, সবগুলো মিলে, এবং 473টি প্রোগ্রাম তৈরি হচ্ছে প্রতি সপ্তাহে। তো এটি একটা সামাজিক টেকসই বা স্থায়িত্বশীলতা। আর যদি আপনি ইনস্টিটিউশনাল স্থায়িত্বশীলতা বলেন, যে কমিউনিটি রেডিও ওখানে চালু হয়ে গেছে, 1000 যুবনারী সেখানে কাজ করছে, সরকারের পলিসি আছে, স্ট্র্যাটেজি আছে, এগুলো কিন্তু ইনস্টিটিউশনাল সাস্টেনেবিলিটি। আপনি যদি আর্থিক সাস্টেনেবিলিটির দিকে আসেন, ইতিমধ্যে মোর্শেদ ভাই বলেছেন, ডক্টর মোর্শেদ, যে কমিউনিটি রেডিওগুলো স্থানীয় সরকারের সাথে এক ধরনের অংশীদারিত্ব তৈরি করেছে, এনজিওসগুলোর সাথে অংশীদারিত্ব তৈরি হয়েছে। অতি সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে ডিউ লেটার যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে, যে উন্নয়ন বিজ্ঞাপন দিয়ে যাতে করে কমিউনিটি রেডিওগুলোকে সহায়তা করা হয়। এবং সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে একটি কমিউনিটি রেডিও উন্নয়ন তহবিল গড়ে তোলা হবে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। যে উন্নয়ন তহবিলে সিএসআর তহবিল, উন্নয়ন সংস্থার তহবিল, সরকারেরও তহবিল এখানে দিয়ে দেওয়া হবে, যাতে করে এই উন্নয়ন তহবিল থেকে এই কমিউনিটি রেডিওগুলোকে কিছু বাৎসরিক ভিত্তিতে গ্রান্ট দেওয়া যায়। এটা হতে পারে প্রশিক্ষণ গ্রান্ট, এটা হতে পারে প্রোগ্রাম গ্রান্ট, এটা হতে পারে টেকনিক্যাল গ্রান্ট। তো এইভাবে মূলত আমরা সরকারের সাথে ওতপ্রোতভাবে কাজ করছি। আমরাও এই এগিয়ে যাওয়ার বিষয়গুলি আরেকটু জানবো, বিশেষ করে যে এখন বলা যায় যে একটা ভিত তৈরি হয়ে গিয়েছে, এখন আসলে সামনে লক্ষ্যটা কোথায়, আমরা কোথায় গিয়ে পৌঁছাতে চাই, সেই জিনিসটাই একটু জানতে চাই একটা বিরতির পরে। আশার বাংলাদেশে যাচ্ছে আরো একটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। আরিফ ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আপনারা একটা লম্বা সময়ের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু সামনে কোথায় নিতে চান এই কমিউনিটি রেডিওটাকে সাগরগিরির ক্ষেত্রে? ধন্যবাদ। আমি ইতিমধ্যে বলেছি যে আমরা ইতিমধ্যে সরকারের কাছ থেকে আমরা 50 কিলোমিটার মানে আমরা পেয়েছি। আগে আমাদের 17 ছিল, এখন আমরা, তার মানে হচ্ছে যে আমরা পুরো সন্দ্বীপকে আমরা কভার করবো, একদম উড়ির চর সহ পুরো এলাকাটা। তো আমাদের অনেক শ্রোতার সংখ্যা বেড়ে যাবে, বিশেষ করে যেখানে মেইন স্ট্রিম মিডিয়া পৌঁছে না, তাদেরকে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মাঝে। আমরা সীতাকুণ্ড উপজেলাটা পুরো পাবো এবং মিরাসর এটা পাবো। আমরা ইতিমধ্যে এগুলো স্টাডি করেছি এবং আমরা ব্যাপক উদ্যোগ নিচ্ছি, এবং আমাদের আপনার প্রচারের যে ঘন্টা এটাও বেড়ে যাবে। আমরা 12 ঘন্টা অনুষ্ঠানে যাব, এবং আমাদের যে ভলান্টিয়ার্সরা কাজ করছে, আমাদের যে গবেষণা বিভাগ কাজ করছে, আমরা কন্টেন্টের বৈচিত্র্যতা নিয়ে আমরা এখন কাজ করছি। তো সব কিছু মিলিয়ে আমাদের ভিশন হচ্ছে যে আমরা আমাদের রেডিও সেন্টারটিকে একটি
এই যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, যে প্রতিটি উন্নয়নের বিষয়কে আমরা এটাকে টাচ করবো একটা বিষয়, আর কতগুলো আমাদের বৈশিষ্ট্য আমরা তৈরি করতে যাচ্ছি। যেমন আমাদের রেডিও স্টেশন হবে প্রতিবন্ধীদের জন্য বান্ধব একটা রেডিও স্টেশন। আমাদের ইতিমধ্যে কিন্তু অনেক পারফর্মার তৈরি হয়েছে যারা নিজেরাই প্রতিবন্ধী মানুষ, তারা অনুষ্ঠান করছে, এবং এটা একটি যুব বান্ধব একটি রেডিও স্টেশন। কেন আমরা এগুলো এই জন্য করতে চাই, কারণ আমাদের অন্যদের থেকে একটু আলাদা হতে হবে, যাতে করে আমরা আমাদের এই বৈশিষ্ট্য দিয়ে আমরা যাতে টিকে থাকতে পারি এবং আমাদের একটা বিশেষ পরিচিতি গড়ে ওঠে। আর আর্থিকভাবে আমরা যেটা বলেছি যে আমরা ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের যে ব্যয় আর আমরা যে বিভিন্নভাবে আমাদের যে আয়, এটা প্রায় এখন কিন্তু কাছাকাছি, অর্থাৎ আমরা একটা মানে ব্রেক ইভেন পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। আমরা যদি এভাবে চলতে পারি তাহলে আমরা আশা করছি যে আমাদের আর্থিক সমস্যাটা হয়তো খুব বড় কিছু হবে না। এবং একটা জিনিস এখানে বলে রাখা ভালো, স্থানীয় সরকাররা কিন্তু আমাদেরকে যথেষ্ট সহায়তা করছে। বিশেষ করে আমাদের ক্লোজলি কাজ করতে হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে, কেন উনি আমাদের উপদেষ্টা কমিটির আমাদের চেয়ারপারসন। তারপর আমরা পৌরসভা ইউনিয়ন পরিষদগুলো আমাদের সম্প্রচারিত এলাকায় আমরা কাজ করছি এবং আমরা প্রচুর সাড়া পাচ্ছি। তো সবকিছু মিলিয়ে আমরা আশা করছি যে আগামীতে আমরা খুবই আশাবাদী যে আমাদের এই রেডিও স্টেশনটি একটি স্থায়িত্বশীল রেডিও স্টেশন হিসাবে সেখানে গড়ে উঠবে। মোর্শেদ ভাই, আমরা তো সাগরগিরির কথা শুনলাম, আপনি একটু সামগ্রিকভাবে বলেন যে আমাদের যে যারা এখন ইতিমধ্যেই প্রচারে আছে এবং সামনে আসবে, তাদের ক্ষেত্রে সামনের লক্ষ্যটা কি হওয়া উচিত, বা কি হলে পরে যে লক্ষ্যে কমিউনিটি রেডিও স্থাপিত হয়েছিল সেটা লক্ষ্যটা পূরণ অর্জন হবে? আমি গুরুত্ব দিব যে সোশ্যাল ইনভেস্টমেন্ট যেটি, ধরেন স্টুডেন্টরা যারা ভলান্টিয়ার হিসেবে কাজ করতে এসছে, তাদেরকে দে আর ইম্পার্টেড লটস অফ ট্রেনিং, এবং থ্যাঙ্কস টু বিএনআরসি ওনারা কিন্তু ওদেরকে নানা বিষয়ে তাদের পেশাগত উৎকর্ষতার জন্য মানে প্রচুর প্রশিক্ষণের চাপ। আমি এমনও দেখে এসেছি যে স্টেশন ম্যানেজার আমাকে বলছেন, ভাই এই মাসে আরো 3টা একজন আমাকে ফোন করে বললেন যে ভাই শুক্রবারে আসেন না আপনি, আমরা অন্য ট্রেনিংয়ে ব্যস্ত আছি। এই যে আপনার তরুণ যারা ব্রডকাস্ট জার্নালিস্ট আমি বলবো যে তারা আসছে, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির যে কাজটি এটি অব্যাহত রাখতে হবে। এবং আপনার আমরা যেটুকু দেখে এসেছি যে শুধু রাজশাহীর পদ্মা যে রেডিও সেন্টারটি, তাদের জন্য একটি বাড়তি সুবিধা আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রচুর স্টুডেন্ট তাদের এখানে কাজ করে, এবং সেদিক থেকে আই এম কোয়াইট ইমপ্রেসড অন দেয়ার কোয়ালিটি। কিন্তু অন্য সেন্টারগুলোর তো আর সেই সুযোগ নেই, তারা স্থানীয় কলেজ স্টুডেন্টদেরকে নিয়ে করেছে, এবং তাদের এই দক্ষতা বৃদ্ধির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অলরেডি দে আর ওয়ার্কিং ওয়েল। বাট তারপরেও এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে যেহেতু নওগাঁ বা চিনমারির ছেলেটি তো সাংবাদিকতায় পড়াশোনার সুযোগ পায় নাই, যেটি পদ্মাতে যেটি অনুকূল এনামলিং বা বাড়তি সুবিধা তাদের আছে, সুতরাং এই বিষয়টি খেয়াল করতে হবে। এবং বিএনআরসিকে তাদের লং টার্ম স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যে যেহেতু বিএনআরসি যে কোনোভাবে হোক নার্সিং এর দায়িত্বটি ওনারা নিয়ে নিয়েছেন, এবং ওনাদেরকে এই পথে এগিয়ে যেতে হবে, এবং যাতে করে আরো দক্ষ পেশাগত উৎকর্ষতার তরুণ সমাজ তারা এখানে কাজ করতে পারে। আমি আরেকটি বিষয় খুব অভিভূত, সেটি হচ্ছে মেয়েদের পার্টিসিপেশন এই রেডিও সেন্টারগুলোতে। বেশিরভাগ তরুণীরা এখানে কাজ করছে, এবং ফেলোশিপ একটি প্রোগ্রাম আছে যে একটি 2জন প্রতি সেন্টার, 2জন মেয়েকে একটি পার্টিকুলার ইস্যুতে ফেলোশিপ দেওয়া হচ্ছে, তারা একটি ভাতা পাচ্ছে প্রতি মাসে, এবং সে ওই বিষয়ে গবেষণা ভিত্তিক কাজ করছে কমিউনিটি রেডিও সাংবাদিকতা দিক থেকে। এটিও আমার মনে হয় এই ধরনের প্রণোদনামূলক এই পদক্ষেপগুলো অব্যাহত রাখতে হবে। আমি নোয়াখালীর হাতিয়াতে একটি রেডিও সেন্টার যেটি খুব শীঘ্রই সম্প্রচারে যাবে, ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা তো বিভিন্ন কলেজে পড়ো, কিভাবে এই রেডিও সেন্টার তোমরা আসলে? তো ওরা আমাকে বললো যে ওরা পোস্টার করেছিল তোমাকেই খুঁজছে রেডিও হাতিয়া সাগরদ্বীপ, এবং হাতিয়ার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার হাজার হাজার স্টুডেন্ট লাইন ধরেছিল যে তোমাকে খুঁজছি আমরা। এবং এটি একটি উৎসবের আমেজ তৈরি হয়েছিল যে তো আমাকেই খুঁজছে, এখন আমি কম্পিটিশন করে এখানে কতটুকু। এই যে তরুণ সমাজের যে আগ্রহ কমিউনিটি মিডিয়াতে ইনভলভ হওয়ার জন্য, এবং তাদের এটিকে সাস্টেন করতে হবে, তাদের যাতে পেশাগত দক্ষতা বৃদ্ধি পায় এবং তারা রেডিওতে কাজ করে। ইভেন আমি দেখেছি আপনার 2টি সেন্টারে তারা কোনো টাকা পয়সাই পায় না। বুঝলি ভাই, আপনার কাছে একটু আসি যে এই যে লক্ষ্যটা কমিউনিটি রেডিও যেগুলো চলছে এবং সামনে, নিশ্চয়ই এটা খুবই অল্প আমাদের চাহিদার তুলনায়, তো সেই জায়গাটায় যাওয়ার জন্য আপনারা কি ধরনের পরিকল্পনা নিচ্ছেন খুব অল্প সময়ে? আমরা যদি আপনাকে ধন্যবাদ। মূলত আমরা এখন চাচ্ছি, যেহেতু বাংলাদেশে এখন 32টি কমিউনিটি রেডিও লাইসেন্স হয়েছে, কমিউনিটি রেডিওর ব্যাপারে সরকারের পলিসি স্ট্র্যাটেজি জোরদার এগুলো আছে, আমরা এখন কমিউনিটি টেলিভিশন নিয়ে কাজ করছি। এবং কমিউনিটি টেলিভিশনটা হয়ে গেলে
এই রেডিওগুলো কমিউনিটি টেলিভিশনকে সহায়তা করতে পারবে, আবার কমিউনিটি টেলিভিশন ও কমিউনিটি রেডিওকে সহায়তা করতে পারবে। ফলে ওভারঅল কমিউনিটি মিডিয়াটা খুব জোরদার হবে। পাশাপাশি কমিউনিটি ফিল্মও তৈরি হবে এলাকা ভিত্তিক। তাহলে আমাদের যে যুব এবং যুব নারীরা কমিউনিটি সেলিব্রিটি হিসেবে তারা ওখানে আবির্ভূত হবে। এবং আমাদের যেটা ভিশনের কথা বললেন, আমরা 2016 সাল থেকে যেটা আমরা এখন পরিকল্পনা করছি যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমাদের জাতিসংঘ যেটা ঘোষণা করতে যাচ্ছে, এই গোলগুলোর সাথে আমাদের রেডিও স্টেশনগুলোর সরাসরি একটা সম্পর্ক তৈরি করে দেয়া। বাংলাদেশ সরকার অতি সম্প্রতি 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করেছে, তার সাথেও এই রেডিও স্টেশনগুলোর একটা জোর সম্পর্ক তৈরি হবে। এবং ইতিমধ্যে আমরা 64 জন যুব নারী, যেটা মোর্শেদ ভাই বললেন যে তাদেরকে কমিউনিটি সাংবাদিক হিসাবে রেডিও সাংবাদিকতা আমরা নিয়ে এসেছি। এবং ফজলু ভাই, আমরা আশা করি যে এটা আরো এগিয়ে যাবে। ফজলু ভাই, মোর্শেদ ভাই এবং আরিফ ভাই, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। এই ছিল আশার বাংলাদেশে আমন্ত্রণ, আমাদের পরের আয়োজন।